মহাসপ্তমীর গোধূলির লগ্নে বেরিয়ে পড়লাম আমরা আরেকটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিয়েছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। শালিমার স্টেশন পৌঁছে গেলাম। শালিমার স্টেশন পুজো উপলক্ষে দারুণভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, আর স্টেশনের বাইরে ভেতরে প্রচুর মানুষের আনাগোনা। আমরা এখন ওয়েট করছি আমাদের ট্রেন কখন প্ল্যাটফর্মে দেয়। এই দেখতে দেখতে আমাদের প্ল্যাটফর্ম 1 নম্বরে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এই ট্রেনটি শালিমার থেকে ছেড়ে লোকমান্য তিলক টার্মিনাল পর্যন্ত যায়। এটি শালিমার স্টেশনে 8টা 20-তে ছাড়ে। আমরা কিছুক্ষণ আগে পৌঁছে গেছিলাম। এখন আমাদের ট্রেন ঢুকছে স্টেশনে। এখন আমরা সমস্ত কিছু লাগেজ নিয়ে আমরা এখন ট্রেনে উঠব, এবং আমাদের নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে আমরা এখন আমাদের ভারতের পশ্চিমের দিকে রওনা দেব। তো এই ট্যুরটিতে অনেকগুলি জায়গা আমরা এক্সপ্লোর করব। পরপর আপনাদের কাছে পরপর সেই ভিডিওগুলো আসতে থাকবে, এক একটা পার্ট বাই পার্ট। এখন আমরা ট্রেনে চড়ে আজকে চিপস তো আছে না, বাড়িতেই আছে বাবা। আমরা রওনা দিলাম না। ও আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বাবা? পুজিকছি। গুড মর্নিং। আজ 30 সেপ্টেম্বর। আমরা গতকাল রাত্রে কলকাতা ছেড়ে এখন পশ্চিমের দিকে যাচ্ছি। যত পশ্চিমের দিকে যাচ্ছি তার ভূমির উপর চেঞ্জ হচ্ছে। এদের পাহাড় দেখতে পাচ্ছি আমরা, তার সঙ্গে সঙ্গে সূর্য বা অপরূপ মুক্ত হাওয়া যাচ্ছে। এখন দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা এখন ট্রেন অলরেডি 3 ঘন্টা লেট। রাউরকেল্লা ক্রস করার কথা ছিল রাত্রি 3টের দিকে, বাট এখনও জাস্ট ভোর 5টার দিকে রাউরকেল্লা ক্রস করলো। জানি না কখন পৌঁছবো। আমরা এখন উড়িষ্যার মধ্য দিয়ে যাচ্ছি। ট্রেন অলরেডি 3 ঘন্টা লেট। জানি না কখন পৌঁছবো। আমরা ভুসওয়ালে নামবো। ভুসওয়ালে নেমে কালকে অজন্তা দেখার কথা। চলুন যাই, কত লেট হয় জানি না। আমরা ভুসওয়ালে নামার কথা হচ্ছে 8:30, 8:30। এখনও 3 ঘন্টা লেটে চলছে। ট্রেনের স্পিড মাঝে মাঝে থেমে যাচ্ছে, মাঝে মাঝে চলছে, খুব জোরেই চলছে, আবার কখনো খুব স্লোলি হয়ে যাচ্ছে। আমরা এখন উড়িষ্যার মধ্যে আছি। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় ঢুকেছি, তারপর মহারাষ্ট্রে ঢুকবো। তো মাঝখানে ঝাড়খণ্ড ছিল, মাঝখানে ঝাড়খণ্ড পেরিয়ে এসেছি। তারপরে উড়িষ্যায় ঢুকেছি, উড়িষ্যা পেরিয়ে এবারে মহারাষ্ট্রে ঢুকবো। পাশে আমাদের সিটে এসিতে তবু বেরিয়ে এসেছি, কারণ হচ্ছে বাইরের অপরূপ দৃশ্যটা দারুণ। আর কলকাতার মধ্যে থাকতে থাকতে মাঝে মধ্যে এরকম আউটিং বা বাইরে বেরিয়ে আসতে মনে করে। আর খোলা হাওয়া পাচ্ছি, সুন্দর দাঁড়িয়ে আছি তাই গেটের পাশে।
এবং সামনে দেখছি জঙ্গল আছে, বার্মা ফরেস্ট বলে আছে। বার্মা ফরেস্ট, একটা বার্মা পেরোলাম, বার্মা ফরেস্ট সম্ভবত সামনে। তাই দেখি বার্মা ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেনটা যাবে, কিছুক্ষণ দাঁড়িয়ে আছে এই জন্য। দেখুন, আপনারাও দেখুন। সাড়ে 5 ঘন্টা লেট, গাড়ি এসে পৌঁছলো। এখন ঘুষওয়াল জংশনে নামলাম। আমাদের পৌঁছানোর কথা ছিল বিকেল সন্ধ্যের দিকে, পৌঁছলাম রাত্রি 2:30টায় এখন টাইম। এখন আর ভালো লাগছে না, যাই হোটেলে যাই, পরে কথা বলছি। গুড মর্নিং। আজ 30 সেপ্টেম্বর। আজ আমরা আছি ভুষওয়ালে। ভুষওয়াল থেকে আজকে যাব অজন্তা কেভের উদ্দেশ্যে, বা অজন্তা কেভ দেখতে। হ্যাঁ, আমরা গতকাল রাত্রিতে ট্রেন লেট থাকার জন্য এখানে অনেক রাত্রিতে পৌঁছেছি হোটেলে। আমাদের হোটেল হচ্ছে হোটেল প্রিমিয়ার, আপনাদের দেখাচ্ছি আমি। এই হচ্ছে আমাদের হোটেল। একবারে ভুষওয়াল থেকে অজন্তা যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়ের ওপরই অবস্থিত। মোটামুটি ভালো হোটেল, হোটেলের কোনো সমস্যা কিছু না। এই হচ্ছে হোটেল প্রিমিয়ার। এই দিকটা হচ্ছে ভুষওয়াল স্টেশন থেকে আসার জন্য, এইটা হচ্ছে রাস্তা। আর এদিক থেকে সোজা এই রাস্তা চলে যাচ্ছে অজন্তা কেভের দিকে। এই হচ্ছে হোটেল প্রিমিয়ার। ডিলাক্স রুম আছে, খুব ভালো, মোটামুটি চলে যাবে, আপনারা এলে থাকতে পারেন। হচ্ছে তাহলে রুটি, আলু ভাজা, ডাল, বাঁধাকপির একটা তরকারি, চাটনি আছে আর দই আছে, তাই তো? আর এখানে স্যালাড আছে, তাই তো বাবা? খাচ্ছ? কেমন খাচ্ছ বাবা? ভালো? পটেটো? ঠিক আছে, আমি খাওয়া দাওয়া শুরু করি। চলবো না? দাঁড়াও। ঢোকার আগে আমরা একটা রেস্টুরেন্ট, বা একবারে ঢোকার মুখেই অনেকগুলি খাবারের দোকান ছিল, সেখানে বসে আমাদের লাঞ্চ বলতে পারেন, ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই একসঙ্গে আমরা সেরে নিচ্ছি। কারণ গুয়াহাটি ঘুরে দেখতে অনেক সময় লাগবে, তো তার জন্য একবারে খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব এখন এমটিডিসি বাস স্ট্যান্ডের দিকে। ওখানে গিয়ে আমরা বাস ধরবো এবং সেখান থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দেব। তার আগে আমরা লাঞ্চ করে নিই। না এটা না, এটা লবণ বন্ধ করে দাও।
দেখো। বাস, আমরা কোথায় যাবো আবার? বাসে যাবো। কোথায় যাব? অজন্তা কেভ, তাই তো দেখতে। ইয়েস ইয়েস, আমরা বসি এখন, বাস আসুক, বাস এলে আমরা যাব। ওকে, হ্যাঁ ওকে। আমরা এসি বাসে চড়ে এখন অজন্তা কেভের উদ্দেশ্যে রওনা হলাম। মেঘ করে আছে, চারদিকে মেঘলা আকাশ। এমটিডিসি বাসে, আমাদের বাসের মধ্যে যাচ্ছে। হ্যাঁ বাবা বলো। বলো বাবা। মাংকি আছে ট্রিতে? হ্যাঁ হ্যাঁ, মাংকি তো আছে ট্রিতে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বাবা। জঙ্গলের রাস্তা, গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচুর বাস আছে। অজন্তা কেভের সামনে আমরা চলে এসেছি এখন। একটা টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আমরা এন্ট্রি করব। এখানে এসে বাস আমাদের ছেড়ে দিল। এবারে আমরা এদিক থেকে এন্ট্রি নেব। তার আগে এটা দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে কেভ, পরপর কেভগুলো আছে। ওয়াঘারা নদী অশ্বক্ষুরাকৃতির মতো বাঁধ নিয়েছে, তার চারদিকে কেভগুলি অবস্থিত। আর প্রত্যেকটি কেভের মধ্যে ডিস্টেন্স এখানে লেখা আছে। টিকিট কেটে অনেক কিছু টিকিট কাটার পর আমরা অলরেডি ঢুকতে পেরেছি। আচ্ছা, ভিডিওগ্রাফি করার জন্য 25 রুপিস প্রয়োজন হয় ক্যামেরা, আর একটা ডিক্লারেশনে সাইন করতে হয়। আর এমনি এন্ট্রি ফি হচ্ছে আন্ডার 14 হলে কোনো ফি লাগে না। বট গাছ অনেক পুরনো বট গাছ। আর কেভে জানার জন্য কেউ যদি এই ট্রলিতে যেতে চান তাহলেও যেতে পারেন। ডলি আছে, ডলির ভাড়া হচ্ছে এখানে দেওয়া আছে। পার ট্রিপ হচ্ছে 2000। হ্যাঁ, আর পোর্টার চার্জ হচ্ছে 500 রুপিস। এই যে ট্রলি আছে, এই ট্রলিগুলো করে নিয়ে যায়। আমরা হেঁটেই যাব, আমাদের ট্রলির প্রয়োজন নেই, তাই তো? আমাদের ট্রলির প্রয়োজন নেই, দেখে দিয়েছি হয়ে। আমরা এখন কেভের দিকে যাচ্ছি। চলো 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 চলো, আসো আসো। এদিক দিয়েও যাওয়া যাবে।
এই হচ্ছে কেবের একটা সাইড, এদিক দিয়ে যাচ্ছি আমরা, ব্যাক সাইডে আছে, অপোজিট সাইডে যাচ্ছি। সবাই তাকাও। আসার সময় প্রচুর আতার গাছ দেখলাম, অসংখ্য আতা ধরে রয়েছে, প্রচুর আতা ধরে রয়েছে। ভাবুন আমরা যার সামনে দাঁড়িয়ে আছি, এই অতি আশ্চর্য বিষয়, কত সাল আগে বা কত বছর পুরনো কেউ জানে না। ভাবুন, যা কিছু জানা যায় সবই কিন্তু আনুমানিক। জন স্মিথ প্রথম দেখতে পান এই গুহাচিত্রে, তারপর সবাই জানতে পারে। বাট জন স্মিথের মানে গুহাচিত্র পাওয়ার প্রায় খ্রিস্টপূর্ব 200 বা 600 বছর আগে তৈরি হবে। এই হচ্ছে সেই আমরা ছোটোবেলার হিস্ট্রি বইতে যা পড়েছি, অজন্তার সেই গুহাচিত্র। এই হচ্ছে ঠিক তার সামনে হচ্ছে ঘরঘরা নদী বা ওয়াঘা নদী। এই নদী বয়ে চলেছে এখানে পর্বতের একবারে পর্বতের পাদদেশ দিয়ে, দেখতে খানিকটা অশ্বক্ষুরাকৃতির মতো দেখতে, একটা ইউ প্যাটার্ন, এবং সম্পূর্ণ ইউ প্যাটার্ন ধরে ভাবুন চারদিকে পাহাড়ের মধ্যে, যেখানে কারোর বসতি থাকতে পারে বা কেউ কোনো দিন ভাবতেও পেরেছে এখানে বুদ্ধিস্টরা এসে যা জানা যায়, পাথর কেটে তখনকার দিনে এত খনন কার্য করে কিভাবে তৈরি করলো তা সবার কাছে আজও অজানা। তো ভেতরে যদিও অ্যালাউ নয় ভিডিওগ্রাফি করা, শুধুমাত্র বাইরে থেকেই ভিডিও দেখাবো, আর ভেতরে অনলি ফটোগ্রাফি করার জন্য। তো ভেতর ফটোগ্রাফি করব, যতটা পারি আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হচ্ছে কেভ নাম্বার 1। এখানে জুতো রেখে ভেতরে প্রবেশ করতে হবে। এইটা হচ্ছে কেভ নাম্বার 4। 3 নম্বর অ্যাকচুয়ালি কোনো নয়, অ্যাকচুয়ালি পাহাড় কেটে ওপরের দিকে একটা রাস্তা আছে, তাই ভাবছি যে 3 নম্বরটা কোথায় ছাড়িয়ে এলাম। এই ওপর দিয়ে, এই হচ্ছে এদিক দিয়ে করা আছে, উপর দিয়ে একটা রাস্তা, ছোট্ট একটা, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে 4, এটা 4 নম্বর কেভ। এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। থেকে 600 খ্রিস্টাব্দে এই শিল্পকলার নির্মাণ সময় যা জানা যায়। দেখতে পাচ্ছেন ভিডিওগ্রাফি করা নিষেধ, তবুও যতটা সম্ভব পেরেছি, বা আগে ছবিতে যে সমস্ত বা বইয়ের পাতায় যে এই ছবিগুলো যা দেখেছি তার কিন্তু এখন কিছুই নেই, বা বলতে পারেন যে নষ্ট হয়ে গেছে। এখানে সব মিলিয়ে প্রায় 30টি গুহা, মন্দির ও মঠ রয়েছে। এদের মধ্যে 5টি হলো চৈত্য বা যা আমরা বাসগৃহ নামে পরিচিত, বা যেখানে বসবাস করা যায়। আর 25টি হলো বিহার বা মঠ, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা ওখানে বুদ্ধের গৌতম বুদ্ধের জন্য ধ্যান ধারণা বা আরাধনা করার জন্য এই গুহাগুলো তৈরি হয়েছিল। মূলত একটি হলো বৌদ্ধ মঠ বা বুদ্ধদেবের মঠ বলা হয়ে থাকে। অসাধারণ ছবিগুলি যে দেখতে পাচ্ছেন,
এই অসাধারণ ছবিগুলি কিন্তু এখানে টোটাল 5টি গুহার মন্দিরের মধ্যে রয়েছে। এই গুহাগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো 9, 10, 19, 26 আর 29। এটা হচ্ছে 8 নম্বর। এই গুহা চিত্রগুলিকে মহারাষ্ট্র সরকার বা ভারত সরকার কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। আর যারা ওই ভিউ পয়েন্ট থেকে আসে তাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে। এটা 8 নম্বর গেট। এক নম্বর গেট দিয়ে ঢোকা যায়, যেটা নর্মালি আমরা এলাম। যে ভিউ পয়েন্ট বলছিলাম, ভিউ পয়েন্ট মিনস এই গুহাগুলি একবারে উপরের মানে অপোজিট দিকে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের ওপর থেকে সমস্ত গুহাগুলো দেখা যায় সুন্দরভাবে। ওই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু আলাদা রাস্তা। আপনার ড্রাইভার বুক যদি করে থাকেন আপনি গাড়ি, ওখানে কিন্তু পাতায় যেতে পড়েছি। চাইবে না। ওটা তার সম্পূর্ণ আজ আলাদা রুট। আমরা ওখানে যেতে হলে আপনাকে চাক্ষুষ আলাদা করে দর্শনার্থী। চার্জ আমরা লাগবে বা সত্যি আজ ওর সঙ্গে এই ড্রাইভারের অপরূপ সঙ্গে কথা বলে স্মৃতিসৌধ নিতে হবে। দেখে আমরা শুধু মহিমান্বিতই নই, আমরা জ্ঞানের এক সাগরে আমরা প্রবেশ করলাম এবং গুপ্ত শাসকদের অসামান্য এই সৃষ্টি শৈলী, যার মোহে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে এসেছে এবং বারে বারে তার দ্বারা আকৃষ্ট হয়েছে এবং ইতিহাসকে জীবন্ত করে তুলেছে। ইতিহাস শুধুমাত্র তার ইতিহাসের পাতায় নেই, সেই ইতিহাস আজ আমাদের চোখে চাক্ষুষ হয়েছে এবং জীবন্ত হয়ে উঠেছে। শুধু জীবন্ত নয়, প্রাণবন্ত হয়ে সকলের কাছে উদ্ভাসিত। আমরা এখন অজন্তার কত নম্বর? 4 নম্বর গেটে। অজন্তা 4 নম্বর গেটের সামনে এসেছি। গুপ্ত শাসকদের এই ক্ষয়িষ্ণু ইতিহাসের প্রান্তর একদল ইংরেজ শিকারীদের দ্বারা চিহ্নিত হয়। পরবর্তীকালে ভারত সরকার সেটাকে অধিগ্রহণ করে এবং এর ঐতিহাসিক একটি জায়গায় গড়ে তুলেছে এবং ভ্রমণ পিপাসু মানুষের কাছে এর এক টান অপরিসীম করে তুলে দিয়েছে। মানুষ যেন বারে বারে ছুটে আসে এরই নেশায় এবং ভ্রমণ পিপাসু মানুষ এই নেশায় তারা বুঁদ হয়ে আছে এবং পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট এতটাই আকৃষ্ট হয়েছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এটাই স্থান করে নিয়েছে। আমরা এখন অজন্তা কেভের 5 নম্বর গুহার একেবারে প্রান্ত দ্বারে দাঁড়িয়ে আছি। এই গুহা বৌদ্ধ শাসকদের সময়ে নির্মিত এবং আজও সেই গুহা অক্ষত আছে। এই গুহার যে বৌদ্ধ শাসকরা জীবনের চরম সত্যকে উদ্ঘাটন করার জন্য তারা এই গুহা প্রান্তরে তারা জীবনের সত্যকে পেয়েছিলেন এবং সেই জীবনের সার সত্যকে তারা মানুষের কাছে তুলে ধরার জন্য এবং জীবিত মানুষের কাছে সেই সত্যকে আরও জীবন্ত করার জন্য তারা দায়বদ্ধ ছিলেন এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতায় সেই সময়ের বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম এতটাই প্রসারিত হয়েছিল যে সুদূর ভারতবর্ষেই শুধু ছিল না, তিব্বত, চীন, জাভা, সুমাত্রা, ব্রহ্মদেশ সর্বত্র তার ব্যাপ্তি ছড়িয়ে পড়ে এবং লর্ড বৌদ্ধ তার সেই জীবন দর্শনকে পৃথিবীবাসীর কাছে উন্মুক্ত করেছিলেন। শুধু তাই নয়, ভাবতে অবাক লাগে। ভাবুন, এত বছর আগে তৈরি পাথর কেটে মানে কিভাবে করলো? হাজার বছর ধরে একজন শাসকের দ্বারা এটা হয়নি। কোনো এক শাসকের নির্দেশে শিল্পীরা তাদের জীবন মৃত্যুকে বাজি রেখে এই সৃষ্টিকে তারা বাস্তবে রূপদান করেছে এবং সেই এটা একটা বিস্ময়, শুধু কথার কথা না, এটা সত্যি বিস্ময়। তখনকার দিনে এত টেকনোলজি ছিল না, কিভাবে কাটলো এবং জাতকের সমস্ত গল্প এখানেই তুলে ধরা হয়েছে। কারুকার্য, এই যে কারুকার্য তখন এত উন্নত টেকনোলজি ছিল না। তারা একেবারে মন প্রাণ ঢেলে এই সৃষ্টিকে তারা বাস্তব রূপ দিয়েছিল।
এখন আমরা এসে পৌঁছচ্ছি 6 নম্বর গেটের কাছে, তাই তো? 6 নম্বর গেটের কাছে। 6 নম্বর কেভ, 6 নম্বর কেভ। জুতো এর খুলতে হবে, মধ্যে কি আছে? জুতো খুলতে হবে না? হ্যাঁ, জুতো খোলা, জুতো খুলতে হবে। প্রত্যেকটা কেভের মধ্যে কিছু থাকে। এটা হচ্ছে 6 নম্বর। আচ্ছা, এর উপরেও একটা আছে, ফ্লোর আছে। হ্যাঁ, বাট এরপরে তো যাওয়া যায় না। না সেটা মনে হয় সম্ভব নয়, তার পথ এখনো খুঁজে পাওয়া যায়নি। ये ऊपर में जा सकता है, कोई जा सकता है इस अंदर से? हाँ, अंदर से। अच्छा अच्छा, ओके। খাড়া সিঁড়ি একবারে, একটু না ধরে নামলে বা দেখে এত সোজা খাড়া সিঁড়ি আগের দিনে মানুষ, ওরে বাবা, এই দুর্গমতাকে মানুষ ভয় পায়নি। না। আমরা এখন দাঁড়িয়ে আছি অজন্তা গুহার 6 নম্বর গুহার একেবারে দ্বার প্রান্তে। এই গুহাটি সম্ভবত দ্বিতল বিশিষ্ট এবং এর প্রসারতা ব্যাপক। এই গুহা একেবারে নির্জন জায়গায় অবস্থিত। সম্ভবত বৌদ্ধ ভিক্ষুরা জীবনের চরম সত্যকে উদ্ঘাটন করার জন্য তারা এই নির্জন গুহাতে তারা ধ্যান করতেন এবং এই গুহাটার চিত্রশৈলী সত্যি অপরূপ এবং চড়াই উতরাই তার দ্বিকক্ষ। তবুও যারা দর্শনার্থী তারা এটাকে এতটুকু ভয় পায়নি। তারা এই প্রত্যন্তর বা খাড়াই সিঁড়ি তারা অতিক্রম করেই তারা দ্বিতলে পৌঁছে গেছে এবং তারা দেখেছে যে এই শিল্পশৈলী সেই সময়ের, এখন নয়, এখান থেকে 2000 বছরের আগের এই সৃষ্টি, সেই সৃষ্টিকে তারা চাক্ষুষ করছে এবং তারা পুরোটাই তারা এর নির্যাসের সারবর্তাকে তারা গ্রহণ করছে। আমিও সত্যি সত্যি একেবারে অভিভূত। এই গুহায় আমি এসে সত্যি অভিভূত। আমরা একদল শিক্ষার্থী, শিক্ষানবিশ সকলে মিলে এই গুহার সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং মানুষ যদি এখানে না আসে তাহলে ইতিহাসের তারা এক অন্ধকার জায়গায় থেকে যাবে। সেই অন্ধকার জায়গা থেকে আলোর পাতায় আসতে গেলে এই গুহার টানে আসতেই হবে এবং এই গুহা চাক্ষুষ করতেই হবে এবং ইতিহাসের যে পাতায় যে ইতিহাস রয়ে গেছে সেই ইতিহাসে তারা সাক্ষী হয়ে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দুর্ভাগ্যের বিষয়, প্রত্যেকটি চিত্রশিল্পকলাগুলো সবই কিন্তু প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় নষ্টের পথে। খুব অল্প কয়েকটি বছর, হ্যাঁ, যেখানে জাতকের কথাগুলো আছে, অল্প কয়েকটি গুহায় যদি তাড়াতাড়ি না দেখা সম্ভব হয় তাহলে এ আর টিকে থাকবে না। আমরা ছবিতে যা দেখেছি বইয়ে পাতায়, তা কিন্তু বাস্তবে কিন্তু এখন তা নেই। অনেকটাই ক্ষয়িষ্ণু, অনেকটাই ক্ষয়িষ্ণু। দুর্ভাগ্যের বিষয় আমাদের ক্ষেত্রে। এটা প্রকৃতির নিয়মে এটা ক্ষয়ে যাবেই, হয়ে যাচ্ছে এবং যাবে, বেশি দিন থাকবেও না। ভেষজ কালার ব্যবহার করা হয়েছে না, আর এখনকার বর্তমানে যা পরিবেশ দূষণ হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সাউন্ড পলিউশন, সব কিছু মিলে এর আয়ুকাল আর দীর্ঘ নয়। খুবই কষ্টের বিষয়, খুবই কষ্টের বিষয়, দুঃখের বিষয়। পারবো না, হ্যাঁ, আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। ছোট ছোট কক্ষ ছিল, ধ্যান কক্ষ। গুহাগুলির চিত্রকলা প্রায় নষ্টের দিকে। এর প্রধান কারণ আমার ধারণা বৃষ্টি বা সূর্যের তাপ, কারণ এখানে প্রাকৃতিক রং দিয়ে তৈরি করা ছিল। আর এই যে খোদাইগুলি করা দেখছেন, ভাবতে অবাক লাগে যে এই যে উপরে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো প্রায় নষ্টের দিকে, নষ্ট হয়ে যাচ্ছে পরপর। শুনেছি নাকি ভারত সরকার এগুলোকে সংরক্ষণ করার জন্য এই প্রাকৃতিকভাবে যে চিত্রকলাগুলো ছিল বা এই ছবিগুলি তো অরিজিনাল তোলা আছে, তো সেগুলো থেকে আবার নতুন করে বলতে পারেন যে নতুন করে সাজানো, যাতে এর যে ঐতিহ্যটাকে ধরে রাখা যায়। চুনা পাথরের
এটা একটা কেভ। হ্যাঁ, কেভ নাম্বার 16-এ প্রবেশ করবো আমরা এখন। এটা হচ্ছে কেভ নাম্বার 17 নম্বর। এবারে 17 নম্বর কেভের মধ্যে ঢুকবো। এই রোদ থেকে বাঁচার জন্য আলো লাইট ওই পর্দা দেওয়া আছে কাপড়ে। আর এটা চল, আসো আসো আসো। এরপর আমরা 17 ক্রস করলাম, 17-এর পর যাচ্ছি। আর এদিকটা হচ্ছে মেঘ করেছে আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আমরা এখন কেভ নাম্বার 19-এর কাছে আছি। 19 নাম্বার কেভ, দারুণ দেখতে। টোয়েন্টি নাম্বার কেভ আমরা কমপ্লিট করলাম। এরপর 21-এ যাচ্ছি। আর 21 যাওয়ার পথে মাঝখানে দেখুন রান্না। আমরা এখন কেভ নাম্বার 23-তে আছি। 1 থেকে 23 পরপর এলাম। মাঝখানে কিছু মিসিং আছে, জাস্ট কেভ করা আছে। যেমন দেখুন, এই যে দেখুন আমার সামনে এই কেভটা, জাস্ট একটা কেভ করা আছে। এটাও একটা কাউন্টের মধ্যে পড়ছে। ছোট ছোট অনেক কেভ আছে, কিন্তু বড় বড় কেভও আছে। তার মধ্যে সব থেকে এখনও পর্যন্ত যে কেভখানা আছে কিছুটা, সেই কেভটা হচ্ছে 19 এখনও পর্যন্ত যা দেখেছি। আর এখান থেকে একটা সুন্দর প্যানোরামা ভিউ দেখতে পাচ্ছি। হচ্ছে অজন্তার ঘরচিত্র। এটা হচ্ছে কেভ নাম্বার 23। এরপর আমরা 24-এর দিকে যাচ্ছি। কেভ নাম্বার 24 ওপরে। কেভ নাম্বার 24 যাও ঠিক ওপরে দেখুন, ছোট্ট একটা কেভ। এটা হচ্ছে কেভ নাম্বার 24। এরপর হচ্ছে এটা হচ্ছে কেভ নাম্বার 25। ঠান্ডা না বেশ। কেমন না, জুতো খুলে তো। কেভ নাম্বার 25। আমরা এখন কেভ নাম্বার 26-এ আছি। এটাই হচ্ছে সব থেকে নাকি বেস্ট কেভ। আমি এখনও ভেতরে ঢুকিনি।
গাইড যা বললো। তো দেখা যাক, ভেতরে গিয়ে দেখতে পারি কেমন হয়েছে। এরপরে 29 খানা থাকার কথা, ওই যে ছোট ছোট 29 খানা আছে। আর এটা হচ্ছে 26। এর মধ্যে এখন যাব 24, 25, 26 এইভাবে আছে পরপর। ওপরে কিছু ছিল। ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। এই অজন্তা গুহা প্রতি সোমবার কিন্তু বন্ধ থাকে। আর এই গুহা চিত্রগুলি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পাহাড় বেয়ে কখনো উতরাই কখনো চড়াই এইভাবে করতে করতে প্রায় 5 থেকে 6 কিমি কিন্তু আপনাকে হাঁটতে হবে। তাই সময় নিয়ে গেলে খুব ভালো হয়। দেখতে হবে যেন আমি 5টার মধ্যে আমরা ফিরে আসি, কারণ গুহা থেকে যেখানে আপনি পার্কিং করেছেন সেখানে আসার জন্য যে বাস পাওয়া যায়, লাস্ট বাস কিন্তু 5টার সময় ছেড়ে যায়। আচ্ছা, এই বাসের ভাড়া বলে রাখি। এসি ভাড়া, মানে এসি বাসে যদি আপনারা যান তাহলে পার ট্রিপ বা বলতে পারেন একবার যাওয়া আবার একবার আসায় প্রত্যেকবারই কিন্তু 30 টাকা করে ভাড়া নেবে। আর যদি আপনারা নন এসি যেতে চান, নন এসি বাসে, তাহলে কিন্তু 25 টাকা ভাড়া নেবে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখি, মহিলা এবং বাচ্চাদের জন্য কিন্তু কনসেশন আছে। তো নেক্সট আরেকটি কথা বলে রাখি, যখন আপনারা গুহা চিত্রগুলি দেখতে বেরোবেন, সঙ্গে মানে পরিমাণ মতো জল যতটা পারবেন ক্যারি করে বা যতটা প্রয়োজন আপনাদের সেটা সঙ্গে নিয়ে যাবেন। কারণ ওখানে পানীয় জলের যে ব্যবস্থা, দেখলাম ট্যাপ আছে, বাট সমস্ত জায়গায় কিন্তু জল নেই। আর একটি খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আপনারা যখন যাবেন তখন একবারে যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে কিন্তু টয়লেট আছে, টয়লেট সেরে তারপরে যান। আবার কিন্তু ফেরার পর, মানে এই 5 কিলোমিটার বা 6 কিলোমিটার হাঁটার পর কিন্তু ওখান থেকে নেমে এসে আপনি টয়লেট পাবেন। তার আগে কিন্তু ওই গুহাচিত্র যেখানে আছে বা গুহাগুলি পরপর যে আছে ওখানে কোনো টয়লেট পাবেন না, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর গাইডের কথা বলি, আমরা যদিও আমাদের কোনো গাইডের প্রয়োজন হয়নি, কারণ আমরা নিজেরা মাথা খাটিয়ে একটু গিয়েছিলাম। তো আপনি যদি গাইড নিতে চান, গাইড পেয়ে যাবেন। প্রথমেই বলবে হয়তো 1200 টাকা বা 1500 টাকা। তো সেখানে আপনি একটু কনসেশন করার জন্য বলবেন বা রিকোয়েস্ট করবেন। যদি দরাদরি করেন তাহলে সেটা 800-900 টাকায়ও নেমে আসতে পারে। আর আহ, ভেতরের ছবি তোলা যাবে বিনা ফ্ল্যাশে, তো ভিডিও করা যাবে না। তো ভিডিও করতে যাবেন না। আর একটা গাইডের কথা বলি, আপনারা যদি গাইড নাও নিয়ে যান, প্রত্যেকটি গুহার যে গার্ড বলতে পারেন বা যারা রক্ষী আছে, তারাই কিন্তু, তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন, তারা কিন্তু আপনাদের কম বেশি একটু ইনফরমেশন ওরা কিন্তু দিয়েই থাকে, যা আমাদেরও দিয়েছিল বা আমি পেয়েছিলাম ওখান থেকে। এই হচ্ছে এমটিটিসি রেস্টুরেন্ট। আপনারা গোয়াপথে যাওয়ার সময় বা ফেরার সময় চাইলে এখানে কিন্তু লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট সব করতে পারেন। আমাদের এখানেই অজন্তা গুহাচিত্র দেখার যে ভিডিও তা সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এরপরে আমরা যাব অজন্তা থেকে। আজকে রওনা দিলাম ইলোরার উদ্দেশ্যে। আজকে নাইট স্টে করব ইলোরাতে, কালকে ইলোরা ঘুরে দেখব।
আর যদি সম্ভব হয় আজকে বা কালকে সকালে আমরা কৃষ্ণেশ্বর টেম্পল দর্শন করব। তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন।